নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কী শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা চাদর। এই ধরনের চাদর বা স্টোল শীতের সময় কম বেশি আমরা অনেকেই ব্যবহার করে থাকি, তবে কালারটা যদি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে ফেটে যায় সেক্ষেত্রে দেখবেন বাড়িতে কিন্তু এই ধরনের চাদর বা স্টোলগুলো পড়েই থাকে। তো কিভাবে আপনারা এই ধরনের চাদর বা স্টোলের ব্যবহার করতে পারেন তারই একটা ইউজফুল টিপস শেয়ার করব। আমি প্রথমে এইভাবে ছোট ছোট করে কুচির মতো করে নিচ্ছি পুরো চাদরটাকে। এবার এই কুচিগুলো যাতে খুলে না যায়, একটা রাবার ব্যান্ড নিয়ে নেব। রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে এটাকে আটকে দেব। এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। সময় আমরা কেউই কিন্তু এই ধরনের পাখার ব্যবহার করি না, বাড়িতে একটা সাইড করে রেখে দিই। এর ফলে দেখা যায় অনেকটাই ধুলো নোংরা বসে যায়। তো আপনারা কি করবেন, এই ধরনের যে চাদর বা স্টোলগুলো থাকে সেগুলো এভাবে করে পাখাটার মধ্যে পরিয়ে দেবেন। এবার পিছনের সাইডটায় আমি কি করব, চাদরটাকে মুঠোর মধ্যে ধরবো একটা রাবার ব্যান্ডের সাহায্যে। আবারও এটা টাইট করে আটকে দিচ্ছি। আপনারা চাইলে গিঁটও দিতে পারেন বা শক্ত দড়ি দিয়ে বেঁধেও দিতে পারেন। সামনের অংশটা একটু ঠিক করে নেবেন, এতে কি হবে, দেখতেও সুন্দর লাগবে আর ধুলো নোংরাও বসবে না। পুরনো চাদর বা স্টোল এভাবে ব্যবহারও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আপনারা কি কখনো গরম চায়ের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা অনেকে আছি রূপোর বিভিন্ন ধরনের জুয়েলারি ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় একটা কালচে ভাব চলে আসে। নতুনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু থাকে না, যার কারণে আমরা দেখবেন সোনার দোকানে নিয়ে যাই, পলিশ করিয়ে নিয়ে আসি। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে একটা সসপ্যান নিয়েছি, দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণের জল আর হাফ চামচ পরিমাণের চায়ের পাতা দিয়েছি। গ্যাসের মধ্যে সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কোলগেটটা কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। এবার সসপ্যানটাকে আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা পাত্র আর একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে নেব। এই মিশ্রণটা কিন্তু এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আপনাদের যে জুয়েলারির মধ্যে একটা কালচে ভাব চলে আসবে সেই জুয়েলারিগুলো এই মিশ্রণের মধ্যে ডিপ করে রেখে দেবেন আপনারা 5 থেকে 10 মিনিটের জন্য। আমি এইভাবে করে 5 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি এখান থেকে রূপোর জুয়েলারিগুলো তুলে নিচ্ছি। তারপর আপনারা নিয়ে নেবেন একটা পুরনো ব্রাশের সাহায্যে কি করবেন, আলতো হাতে ঘষে নেবেন। অনেক সময় দেখবেন ডিজাইনের মধ্যেও কিছুটা হলেও নোংরা ময়লা থেকে যায়, যেটা আমরা হাত দিয়ে সহজে পরিষ্কার করতে পারি না। ব্রাশ দিয়ে যদি ঘষে নেওয়া যায় সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর মিশ্রণটা এতটাই পাওয়ারফুল, দেখবেন যে কোনো রূপোর জুয়েলারিগুলো যদি আপনারা মিশ্রণটা বানিয়ে ডিপ করে রাখতে পারেন, একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে। একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছিলাম, পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আগে কতটা কালচে ভাব হয়েছিল আর এখন কিন্তু অনেকটাই নতুনের মতো চকচক করতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন জামা কাপড় ধুই অনেকে দেখবেন জামা কাপড় ধোয়ার সময় সাবানের ব্যবহার করে থাকি। তবে এই ধরনের যে সাবানগুলো থাকে যখন আমরা জামা কাপড়ের মধ্যে ব্যবহার করি দেখবেন সহজেই গলে যায়। এর ফলে দেখা যায় সাবানটা বেশি দিন ব্যবহার করতে পারি না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আপনারা যখনই এই ধরনের সাবানের ব্যবহার করবেন জামা কাপড়ের মধ্যে একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে দেখবেন সাবান কিন্তু খুব সহজে গলবে না। কি করবেন, নিয়ে নেবেন একটা মোজা। আমাদের অনেকেরই বাড়িতে পুরনো এমন ধরনের মোজা রয়েছে যেগুলো দেখবেন রাবারটা ঢিলে হয়ে যায় বা মোজাটা যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আপনারা সেই ধরনের মোজাগুলোর মধ্যে সাবানটাকে এইভাবে পরিয়ে দেবেন। চাইলে আপনারা দুবার পেঁচিয়েও দিতে পারেন। তো আমি এইভাবে পেঁচিয়ে দিলাম। এবার যদি আপনারা এই সাবানটা ব্যবহার করেন জামা কাপড়ের মধ্যে দেখবেন সাবানটা কিন্তু সহজে গলবে না। তাছাড়াও আলাদা করে দেখবেন জামা কাপড় ধোয়ার জন্য আপনাদের ব্রাশের ব্যবহার করতে হবে না, কেন কি মোজাটা যেহেতু অনেকটাই খসখসে থাকে, তাই এইভাবে করে খুব সহজেই আপনারা কিন্তু জামা কাপড় ধুতেও পারবেন। আর যখন সাবানটা ব্যবহার করা হয়ে যাবে সাবানটাকে ধুয়ে আপনারা কোনো জায়গার মধ্যে যদি মোজাটা হ্যাং করে দেন সহজে জলটাও ঝরে যাবে আর সাবানটা আপনারা অনেক দিন ব্যবহার করতেও পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো চার্জার নিয়ে। ফোন চার্জ দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো চার্জারের ব্যবহার করে থাকি। অনেক সময় তাড়াহুড়োতে হোক কি ভুলবশত
ফোনের যে পিনের জায়গাটা থাকে আমরা উল্টো সাইডে লাগিয়ে দিই। এর ফলে দেখা যায় ফোনের ইউএসবি পোর্টটা অনেক সময় নষ্ট হয়ে যায়, আবারও আমাদের দোকানে গিয়ে সেটাকে ঠিক করে নিয়ে আসতে হয়। তো আপনারা একটা কাজ করবেন, নেল পলিশ নিয়ে নেবেন, চার্জারের সোজা দিকে একটা এইভাবে করে চিহ্ন করে দেবেন। এতে কি হবে, যখন আপনারা ফোন চার্জ দেবেন দেখবেন তাড়াহুড়োতে হোক কি অন্য কোনো কারণবশত আপনারা কিন্তু এই চার্জারের পিনটা সোজা দিকে লাগাবেন। কেন কি এই নেল পলিশের চিহ্নটা দেখে আমাদের কিন্তু আর ভুল হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি, তবে নেল পলিশ যখন আমরা রিমুভ করতে যাই অনেকেই আমরা নেল রিমুভারের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সব সময় নেল রিমুভার থাকে না বা হয়তো আছে খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন পারফিউম বা বডি স্প্রে। নেল পলিশের ওপরে সামান্য একটুখানি এইভাবে স্প্রে করে দেবেন, কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর একটা কাপড়ের টুকরো বা তাওয়ালের সাহায্যে আলতো হাতে ঘষে দিলেই দেখবেন নেল পলিশটা কিন্তু খুব সহজেই আপনারা নেল রিমুভার ছাড়াই রিমুভ করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য কোনো না কোনো গ্যাস সিলিন্ডারের ব্যবহার করে থাকি, তবে যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায় নতুন সিলিন্ডার লাগাতে হয়, সেক্ষেত্রে দেখা যায় অনেকেই আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাপটা সহজে খুলতে পারি না। বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে সেক্ষেত্রে রান্নাবান্না করতে গিয়ে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো একটা টিপস আপনারা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার মধ্যে আপনাদের আর পড়তে হবে না। সবার প্রথম গ্যাসের সিলিন্ডারের মধ্যে যে সিলটা করা রয়েছে সেটাকে কেটে নিতে হবে। তারপর যে সুতোর অংশটা রয়েছে সেটা আলতো হাতে এইভাবে নিজের থেকে একটু টেনে নেবেন। ফাঁকা অংশটার মধ্যে আপনারা চিরুনিটা এইভাবে দিয়ে দেবেন, তারপর অন্য হাতের সাহায্যে আলতো হাতে ওপরের দিকে যদি আপনারা একটু টেনে নেন খুব সহজেই কিন্তু এই ক্যাপটা আপনারা খুলে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে সেফটি পিন দিয়ে দেখেছেন? কি হতে পারে, প্রেসার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি। যখন কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় সিটিটা পড়তেই চায় না, হয়তো ভাবি সাইড দিয়ে হাওয়া বেরোচ্ছে, কিন্তু সেই সমস্যাও হয় না। আর বেশিক্ষণ যদি এইভাবে রাখা হয় অনেক সময় দেখা যায় অনেকেরই প্রেসার কুকার কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন প্রথমেই প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন। কেন কি যে সিটির জায়গা থাকে অনেক সময় দেখা যায় এখানে খাবারের টুকরো আটকে থেকে যায়, যেটা আমরা নর্মালভাবে পরিষ্কার করলে পরিষ্কার কিন্তু হয় না, যার কারণে এই সমস্যা হয়। তো কি করবেন, একটা সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের সাহায্যে এই যে ফুটো জায়গাগুলো রয়েছে তার মধ্যে আপনারা এইভাবে করে কিছুবার একটু নাড়াচাড়া করে নেবেন। যদি দেখেন খাবারের টুকরো থেকে থাকে সেটা দেখবেন সহজে বেরিয়ে যাবে। কেন কি সেফটি পিন অনেকটাই সরু হয়ে থাকে আর এই জায়গাগুলো পরিষ্কার করতেও আমাদের সুবিধা হবে। এবার আপনারা কিভাবে বুঝবেন যে এখানে কোনো খাবারের টুকরো আছে কি খাবারের টুকরো নেই? তো একটা পাত্র নিয়েছি, কিছুটা জল ওপর থেকে দিয়ে দিয়েছি। যদি দেখেন এইভাবে ড্রপের মতো পড়তে থাকে তাহলে বুঝতে হবে যে এখনও কিন্তু খাবারের টুকরো রয়েছে। তো সেফটি পিনের সাহায্যে আরও কিছুবার আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আপনারা এরকম করার পর আবারও একবার এইভাবে জল দেবেন, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু জলটা ড্রপের মতো পড়ছে না, সুন্দরভাবে পড়তে শুরু করেছে। তার মানে এখানে কিন্তু আর কোনো খাবারের টুকরো নেই। এর মধ্যে রাবারটাকে লাগিয়ে নিয়েছি, সিটিটাকেও লাগিয়ে দিলাম। এবার ঢাকনাটাকে প্রেসার কুকারে লাগিয়ে দিয়েছি। এবার যে প্রেসার কুকারে আগে সিটি পড়ছিল না, এখন আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর সিটি পড়তে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। পরবর্তী টিপসে, শশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। শশা আমরা অনেকেই খেয়ে থাকি, স্যালাড হিসাবেও ব্যবহার করে থাকি। তবে শশা কাটার আগে আমরা শশার কিছুটা অংশ প্রথমে কেটে বাদ দিয়ে দিই, তারপর এইভাবে করে ঘষে নিই, দেখবেন একটা ফেনা মতো তৈরি হয়। তারপর আবারও শশার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিই, যাতে করে শশার তেতো ভাব না লাগে। তবে এইভাবে কাটলেও অনেক সময় দেখা যায় শশা কিন্তু খাওয়ার সময় তেতো লাগে। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। সবার প্রথম কি করবেন, দুটো সাইডই ঠিক যেভাবে কাটেন কিছুটা অংশ করে কেটে বাদ দিয়ে দেবেন। তারপর আপনারা চাইলে স্ল্যাড হিসেবে যেভাবে কাটেন সেইভাবেও কাটতে পারেন বা নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কেটে নেওয়ার পর কি করবেন, একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর যে শশাগুলো কেটে রাখবেন সেগুলো এর মধ্যে দিয়ে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের মতো।
তারপর এখান থেকে আপনারা শসাটা তুলে নেবেন। এতে কি হবে, লবণ দেওয়ার কারণে যদি শসার মধ্যে কোনো তেতো ভাব থাকে সেটা কিন্তু জলের সাথেই চলে যাবে। আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা তালা চাবির ব্যবহার প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি করে থাকি। অনেক সময় দেখা যায় ভেতরে যদি কোনোভাবে জং বা মরচে পড়ে যায়, আমরা কিন্তু সহজে তালা চাবিটা খুলতেও পারি না আর বন্ধও করতে পারি না, যার কারণে বাজার থেকে নতুন আমাদের তালা চাবি আবারও কিনে নিয়ে আসতে হয়। তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন আপনারা নারকেল তেল। সামান্য পরিমাণে নারকেল তেল আমি এই চাবি যেখানে লাগান সেখানে দিয়েছি, ওপরের সাইডেও কিছুটা দিয়েছি, আর কিছুটা তেল আমি চাবির মধ্যে দিয়ে দেব। এবার তেলটাকে চাবির মধ্যে এইভাবে আলতো হাতে ঘষে লাগিয়ে নেব। তারপর যে তালাটা রয়েছে সেটাকে আপনারা এইভাবে করে কিছুবার একটু নাড়াচাড়া করে নেবেন। এতে কি হবে, ভেতরে তেলটা দেখবেন ভালো মতো চলে যাবে। চাবিটা দিয়েও আমি এই রকম করে নিলাম। এইভাবে আপনারা কি করবেন, রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এতে করে কি হবে, যদি জং বা মরচে থাকে সেটা দেখবেন অনেকটাই কিন্তু আলগা হতে শুরু করবে। এবার আবারও আমি 5 মিনিট পর আবারও এরকম করে নিচ্ছি। তারপর আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখন। আগে কিন্তু তালাটা আমরা সহজে খুলতেও পারছিলাম না, বন্ধও করতে পারছিলাম না। এই টিপসটা ফলো করবেন, তাহলে দেখবেন এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে সেটাকে ঠিক করে নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বাঁধাকপি। এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে বাঁধাকপি যখন কুচি করতে যায় অনেকে দেখবেন হাত কেটে ফেলে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। কিভাবে আপনারা ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপি কুচি করবেন। এখানে একটা গ্লাস নিয়েছি, এমন গ্লাস নেবেন যে গ্লাসের কোনো বর্ডার নেই। এবার চাইলে বাঁধাকপিটা এভাবে উল্টো করেও ধরতে পারেন বা সোজা করেও ধরতে পারেন। গ্লাসটাকে একটু চাপ দিয়ে ধরবেন, আর বাঁধাকপিটা অন্য হাতের সাহায্যে যদি এইভাবে আপনারা ঘোরাতে থাকেন তাহলে দেখবেন সুন্দরভাবে বাঁধাকপিটা আপনারা কিন্তু কুচি করে নিতে পারবেন। তবে এইভাবে আমি বাঁধাকপি কুচি করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের সুবিধা হয়ে থাকে এইভাবে কাজটি করলে, তাহলে কিন্তু একবার হলেও আপনারা এইভাবে বাঁধাকপিটা কুচি করতে পারেন। অনেক সময় দেখবেন অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেকটা বাঁধাকপি কুচি করার জন্য তারা কিন্তু বটি বা ছুরির ব্যবহার করে না, এইভাবে করে গ্লাস দিয়েই কিন্তু তারা বাঁধাকপিটা কুচি করে নেয়। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আটা নিয়ে। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে, তবে রুটি করার আগে আটাটাও মাখতে হয়। অনেক সময় দেখবেন আমাদের হাত যদি কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। তাছাড়াও সাহায্য করার মতো কেউ না থাকলে নিজেদেরই কিন্তু সব কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি সামান্য পরিমাণের জল দিয়েছি আর একটা হাতা নিয়েছি। হাতার সাহায্যে এইভাবে করে আমি নাড়াচাড়া করে মেশাতে থাকবো। তবে একেবারেই কিন্তু অনেকটাই জল দেবেন না, অল্প করে জল দেবেন আর এইভাবে করে মেশাতে থাকবেন। এইভাবে মেশালে কি হবে, দেখবেন আপনাদের আটাতে কিন্তু হাত দিতে হবে না। অনেক সময় হাত যদি কেটে যায়, হাত থেকে রক্ত পড়তে শুরু করে, সেক্ষেত্রে সেই রক্ত কিন্তু আটাতে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে যদি আটাটা মাখেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা আটাটা মেখে নিতে পারবেন। যখন অনেকটাই আটাটা দেখবেন মেখে নেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, হাত দিয়ে একটুখানি এইভাবে মথে নিলেই দেখবেন বাকি যেটুকু মাখা বাকি থাকবে সেটা কিন্তু সহজেই মেখে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।